আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংলিশ প্রশ্ন সমাধান করছিলাম আমরা। আজকে দিয়ে আমরা শেষ করব। আমরা গত ক্লাসে 15টা প্রশ্ন সমাধান করেছি। আজকে 16 নম্বর থেকে মুভ অ্যান্ড ডাই এই বাক্যটাকে বলা হয়েছে সিম্পল করতে। তার মানে আমরা আগে দেখতে হবে এই বাক্যটা কোন সেন্টেন্স মুডে আছে। এই বাক্যটা অবশ্যই কম্পাউন্ড মুডে আছে। সিম্পল সেন্টেন্স মানে হলো ভাই বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব, এখন ফাইনাইট ভার্ব নিশ্চয়ই আপনারা জানেন। ফাইনাইট ভার্ব আমি বলি এমন একটা শব্দ একটা বাক্যের যে শব্দটা দিয়ে আপনি পুরো বাক্যটা কোন টেন্সে আছে সেটা বলতে পারছেন। লাইক আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে এই বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। কোন শব্দটা দেখে বুঝতে পারছি ভাই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে? ওই যে এম শব্দটা দেখে, তাহলে এমটা এখানে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এম শব্দটা আবার অক্সিলারি ভার্ব হয় জানি। আই ইট রাইস, আমি ভাত খাই, কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। কেমনে বুঝছি? ইট শব্দটা দেখে। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর এটা হলো সিম্পল সেন্টেন্সের একটা ক্রাইটেরিয়া। কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা থাকবে ভাই? কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে দুইটা। কম্পাউন্ডে কয়টা থাকবে? কম্পাউন্ডেও ফাইনাইট ভার্ব দুইটাই থাকবে। তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো কমপ্লেক্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে ঠিকই, সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর কমপ্লেক্সে কম্পাউন্ডে দুপাশে দুটো স্বাধীন বাক্য থাকবে। তাহলে সিম্পলে একটা ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুটা করে ফাইনাইট ভার্ব থাকবে ঠিকই, কমপ্লেক্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আর কম্পাউন্ডে দুই পাশে দুটো স্বাধীন বাক্য থাকবে। এবার বাক্য কিন্তু একটা শব্দ দিয়েও হইতে পারে, আমরা জানি। এখানে এই যে মুভ অ্যান্ড ডাই, এখানে এন দেখে আমরা নরমালি আমরা পড়ে থাকি এন বাট অর দেখে কম্পাউন্ড সেন্টেন্স। ভাই এন বাট অর দিয়ে কিন্তু সবসময় কম্পাউন্ড সেন্টেন্স নাও হতে পারে। বাটযুক্ত সেন্টেন্স সবসময় কম্পাউন্ড হয় না। বাটযুক্ত সেন্টেন্স সিম্পলও হয়, কমপ্লেক্সও হয়, আবার কম্পাউন্ডও হয়। তাহলে আমরা দেখব দুপাশে দুটা ফাইনাইট ভার্ব আছে এবং স্বাধীন তারা, ফলে বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের বলছে বাক্যটা সিম্পল বানাও, আমরা সিম্পল বানাবো। সিম্পল বানাতে চাইলে আমরা প্রথম বাক্যটা দেখছি ইফ যুক্ত বাক্য, তার মানে এই বাক্যটা কমপ্লেক্স মুডে আছে এবং এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ আকারে জানি, ফলে এটা না, আমাদের সিম্পল চাইছে। গ নম্বরটাও কিন্তু একই কথা, এটা একটা সিম্পল সেন্টেন্স না, আমরা দেখছি একটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে উত্তর হতে পারে খ এবং গর মাঝে। अगेन আমরা নিশ্চয়ই মূল সেন্টেন্সের অর্থের সাথে মিল রেখে উত্তর করব। এখানে দুটো সিম্পল সেন্টেন্স আছে, নিশ্চয়ই দুটো উত্তর না, একটাই উত্তর। বাক্যে বলছে মুভ এন্ড ডাই, তারপরে কি তুমি মুভ করো এবং তুমি মরো। এখন আপনি যদি খ আর গর মাঝে চিন্তা করেন, দেখবেন গ নম্বরে আপনি নিতে পারবেন না। বাক্যে বলছে উইদাউট মুভিং, মানে নড়াচড়া করা ছাড়া তুমি মরে যাবে, মিলে না ভাই। তাহলে বলছে তুমি মুভ করো এবং মরো, তার মানে বাই মুভিং, নড়াচড়া করিয়া ইউ উইল ডাই, তুমি মরবা। ফলে আমরা উত্তরে নিশ্চয়ই খ নাম্বারটা নিয়েছেন আপনারা। মুভ এন্ড ডাই শব্দ, এই বাক্যটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স, আমরা পেয়েছি খ গ, তবে কারেক্ট যেটা সেটা হলো বাই মুভিং ইউ উইল ডাই। 16 নম্বর প্রশ্ন আসেন, দ্য সিনোনিম অফ ইন্টিমিডিয়েট। ইন্টিমিডিয়েট শব্দের অর্থ হলো ভয় দেখানো। শব্দটার সিনোনিম চাইছে, শব্দটা অবশ্যই একটা ভার্ব। উত্তর কি? উত্তর আপনি নিশ্চয়ই নিয়েছেন ফ্রাইটেন। ফ্রাইটেন মানে ভয় দেখানো, ইন্টিমিডিয়েট মানে ভয় দেখানো। এখন আপনি হয়তো পড়ছেন এটাকে সিনোনিম অ্যান্টোনিম আকারে। আমি বলি আপনি যখন গ্রামার পড়ছেন তখনও কিন্তু আপনার সিনোনিম অ্যান্টোনিম মানে ভোকাবুলারি পড়া হয়। আমরা সবাই ভোকাবুলারি খুব প্যারায় থাকি, যে নির্দিষ্ট বই ধরে মুখস্থ করতে থাকি, আবার ভুলে যাই, পরীক্ষায় কমন আসলেও দিতে পারি না বা কমনও আসে না আমরা মনে করি। এটার একটা সহজ সমাধান আমি আগে একটু বলেছিলাম আপনাকে। আপনি ম্যাচিউর মানুষ, আপনি যখন কোনো শব্দ পড়বেন দয়া করে শব্দটাকে একাধিকবার পড়ার চেষ্টা করবেন, প্লাস এই শব্দটা যদি আপনি লং লাস্ট রাখতে চান আপনার কাছে, আপনার কন্ট্রোলে, আপনি শব্দটা দিয়ে একটা ছোট্ট হলে বাক্য বানায় পড়েন ভাই। ফর এক্সাম্পল আমি বলি লাইক এলিভিয়েট মানে লাঘব করা। আপনি পড়েন আই টুক মেডিসিন টু এলিভিয়েট পেইন, আই টুক মেডিসিন টু এলিভিয়েট পেইন, আই টুক মেডিসিন টু এলিভিয়েট পেইন। তাতে সব সুবিধা হবে কি জানেন? এলিভিয়েট শব্দের অর্থ আপনি আলাদা করে না জানলে আপনি বুঝবেন এটার অর্থটা কি, কনটেক্সট আসলে, প্রশ্ন আসলে আনসার করতে পারবেন সহজে। এক পাশাপাশি আপনি এখন গ্রামার পড়ছেন সিনোনিম অ্যান্টোনিম, আপনি কিন্তু এখানে গ্রামার নিয়ে চিন্তা করতে পারেন এই পয়েন্টটা, যে ভাই ইন্টিমিডিয়েট অর্থ ভয় দেখানো। আপনি অপশনে মোস্টলি 4টা অপশনেই কিন্তু ভার পাবেন। দেখেন ডিপ্রেস, ফ্রাইটেন, এনকারেজ, উইকেন, 4টাই কিন্তু ভার। আমরা উত্তর পেয়ে গেছি ফ্রাইটেন। এখানে একটা পয়েন্ট আপনাদের বলে দিই, আপনারা সামনে আবার এরকম প্রশ্ন দেখবেন যে উইক শব্দটা কিন্তু ভাই আমরা জানি অ্যাডজেক্টিভ, দুর্বল। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যদি ইএন থাকে
ওই শব্দটা আবার কিন্তু ভার্ব হয়। অ্যাডজেক্টিভের সাথে ইএন হলে শব্দটা ভার্ব হতে পারে। আবার দেখেন এখানে খারেজ নাউন, নাউনের আগে যদি ইএন হয় শব্দটা কিন্তু আবার ভার্ব হয়। দেখেন তার মানে নাউনের আগে ইএন যুক্ত হলে ভার্ব হতে পারে, আবার অ্যাডজেক্টিভের সাথে ইএন পরে ইএন হলেও কিন্তু সেটা ভার্ব হতে পারে। এখন আপনি রুল মুখস্থ করে আসলে এগুলো রাখতে পারবেন না, বেটার আপনি পড়ে যান। উইক থেকে উইকেন্ড, উইক থেকে উইকেন্ড, তার উইক অ্যাডজেক্টিভ ইএন যুক্ত করে ভার্ব হয়েছে উইকেন্ড। খারেজ থেকে এনকারেজ, খারেজ এনকারেজ। ওকে ভাই, নেক্সটে চলে যাই। চুজ দ্য কারেক্ট আনসার, কোন বাক্যটা কারেক্ট এবং কারেক্ট। এই কারেকশন টপিকটা খুব জোস একটা জিনিস, যেটা দিয়ে আপনি আপনার ইংলিশ এর দক্ষতা জাজ করতে পারবেন। কারেকশন গ্রামার নির্দিষ্ট কোনো টপিক না, যদিও টপিক আকারে আমরা আমাদের বইগুলোতে পেয়ে থাকি। কারেকশন মোটামুটি গ্রামারের সবকিছুর একটা মিশ্রণ। উত্তর কোনটা? ইয়াস, উত্তরে আপনি নিশ্চয়ই কি চিন্তা করেছেন। দেখেন ভাই, আমি যদি শুরুতে বলি আপনাকে, এখানে এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস, আমরা এরকম কোনো এক্সপ্রেশন ইংলিশে পাই না। আপনি এক্সপ্রেশন ডাইরেক্ট বলে ফেলবেন, এ ফিউ স্টুডেন্টস ডাইরেক্ট বলবেন। এ ফিউ স্টুডেন্টস মানে কিছু স্টুডেন্ট বলতে আমরা এ ফিউ স্টুডেন্ট বলে ফেলি। এ ফিউ নাম্বার এটা ইংলিশে ব্যবহৃত হয় না। আপনি এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস বলতে পারবেন না, তার মানে এ ফিউর সাথে নাম্বার কথাটা কিন্তু এখানে যাবেই না। ফলে আপনি সহজেই ক খ গ তিনটা কাটতে পারবেন। তাহলে স্মল নাম্বার কথা যায়। তার মানে এ ফিউ যদি আপনি লিখতে চান, এ ফিউর পরে ডিরেক্ট আমরা নাম্বার লিখে দিই, মানে নাউনটা লিখে দিব। আ ফিউ টিচার্স, আ ফিউ স্টুডেন্টস। তাহলে আ ফিউ নাম্বার দিয়ে আমাদের চারটা ক খ গ তিনটা অপশন আছে, বাদ রইলে আমাদের একটা। তাহলে উত্তর হবে আ স্মল নাম্বার অফ স্টুডেন্টস, মানে অল্প সংখ্যক ছাত্রছাত্রী ওয়ার প্রেজেন্ট, ছিল উপস্থিত। আমি যদি একটু ব্যাখ্যা দেই, দেখেন অল্প সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল আমাদের বাক্যের অর্থটা। তাহলে আমরা উত্তর লিখবো আ ফিউ স্টুডেন্টস অথবা আ স্মল নাম্বার অফ স্টুডেন্টস অথবা স্মল নাম্বারস অফ স্টুডেন্ট। আ ফিউ মানে কি ভাই? এই আ ফিউ মানেই হলো আ স্মল নাম্বার অফ সামবডি অথবা সামথিং। তার মানে এই ফিউর ভিতরেই কিন্তু আ স্মল নাম্বার কথাটা আছে, তাহলে কেন আমি আনবো? সেটা রিডান্ডেন্সির মুডে পড়ে যায়। ওকে, তাহলে আমরা বলবো না আ বিগ নাম্বার অথবা আ ফিউ নাম্বার অফ পিপল অথবা স্টুডেন্টস। আমরা কি বলবো? আ লার্জ নাম্বার অফ পিপল অথবা স্টুডেন্টস অথবা আ স্মল নাম্বার অফ পিপল অথবা স্টুডেন্টস। আশা করি বুঝাতে পেরেছি, আপনারা বুঝে গেছেন। ইয়েস, তাহলে উত্তর আমরা নিব ভাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে আমরা নিব আ স্মল নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। আর যদি এই ফিউতে নিতে হয় তাহলে কিন্তু নাম্বারটা বাদ দিয়ে ডিরেক্ট নাউনে চলে যেতে হবে। আ ফিউ স্টুডেন্টস, আ ফিউ স্টুডেন্টস লাগবে। আমরা জানি ফিউ শব্দটা একটা ডিটারমিনার, যেটা কাউন্টেবল নাউনের সাথে বসে। এখন এই ফিউ শব্দটার যেই ভার্সনে হোক, ফিউ, ফিউয়ার, ফিউয়ার্স যাই হোক, তারপরে নাউনটা কিন্তু ভাই প্লুরাল হইতে হয়। ফলে স্টুডেন্টস লাগবে, তারপরে ভার্বটা নিশ্চয়ই প্লুরাল হবে। আমরা এখানে উত্তর পাচ্ছি ঘ নাম্বার, আ স্মল নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। দেন দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিট, ডিলিট মানে বাদ দেওয়া। তাহলে ডিলিট শব্দটা বিপরীত ধর্মী ওয়ার্ড কোনটা? দেখেন এগেইন, ডিলিট শব্দটা কিন্তু বাদ দেওয়া ভার্ব আকারে বসা আছে। আপনি চারটা অপশনেই ভার্ব পাবেন, স্টার্ট, ডিলে, হাইড, ইনসার্ট ভার্ব আকারে আছে। এখন আপনি ডিলিট শব্দের অ্যান্টোনিম কোনটা? নিশ্চয়ই আনসার করেছেন, ডিলিট মানে বাদ দেওয়া। এখন আপনার দরকার বাদ না দেওয়া মানে যোগ করা, ইনসার্ট মানে কিন্তু যোগ করা। আমরা জানি সিম লাগানোর সময় আমরা দেখি সিম ইনসার্ট করেন। দেন 20th কোয়েশ্চেন, আ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি। বাক্যটা প্যাসিভ মুডে আছে, আমাদের অ্যাক্টিভ করতে বলা হয়েছে। আমরা নিশ্চয়ই প্যাসিভ যখন করি, এই যে গোয়িং টু বি রিটেন, রিটেন, এটা দেখে কিন্তু আমাদের কখনো কন্টিনিউয়াস টেন্স মনে হয়? যদি কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা এটা নিশ্চয় জানি, আমরা যদি কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস বানাই তখন কিন্তু বিইং থাকে। কি থাকে ভাই? বিইং থাকে। এখানে কিন্তু বিইং নামে কিছু নাই। ফলে আমরা বুঝে নিচ্ছি এই যে গোয়িং টু, এই যে বি গোয়িং টু, এটা একটা মোডাল অক্সিলারি, তারপর ভার্বের বিশ্রাম হয়, বিশ্রাম হয়। তার মানে আমরা অবশ্যই আমাদের এখানে আমাদের কোয়েশ্চেনের আনসার নিব। আমাদের কোয়েশ্চেনের আনসার আকারে আমরা কাউন্ট করবো এই নাম্বারটাকে। আই এম গোয়িং টু রাইট আ লেটার। এখানে এই যে এম গোয়িং টু এটা দ্বারা কিন্তু কন্টিনিউয়াস বোঝায় না। এটা দ্বারা নিশ্চয়ই আপনারা জানেন, এটা দ্বারা বোঝায় পরীক্ষায় এসে, বিশেষ পরীক্ষায়, যে আই এম গোয়িং টু, হি ইজ গোয়িং টু লঞ্চ আ স্কুল, হি ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস। এই যে গোয়িং টু যদি আমরা বলছি মুখে, বাট এটার মানে হলো এই যে ইজ গোয়িং টু, এটা একটা মডেল অক্সিলারি, তারপর ভার্ব বিশ্রাম হয়। এটার মানে হলো কেউ কাছাকাছি সময়ে কিছু একটা শুরু করতে যাচ্ছে। ফলে এই যে আই এম গোয়িং টু রাইট আ লেটার, আমি একটা লেটার লিখতে যাচ্ছি, যদিও যাচ্ছে বলছি, এটা কিন্তু কন্টিনিউয়াস মোডে না। যদি কন্টিনিউয়াস বাক্য হইতোই তবে আমরা কিন্তু এখানে বিইং লিখতাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আই এম গোয়িং টু রাইট এ লেটার অ্যাক্টিভ সেন্টেন্স, এর প্যাসিভ হলো আর লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি।
আর অ্যাক্টিভ সাবজেক্টের অবজেক্ট বানাই, অবজেক্টের সাবজেক্ট বানাই, এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা সবাই জানি। নেক্সট 21st এর বিট অ্যাবাউট দ্য বুশ এর অর্থ কি? আমরা এগুলোকে ফ্রেজ ইডিয়মস আকারে বা অনুবাদ আকারেও কিন্তু পড়ে থাকি। বিট অ্যাবাউট দ্য বুশের মানে সরাসরি অর্থ এখানে নাই, কাছাকাছি আছে। বিট অ্যাবাউট দ্য বুশের মানে হলো মূল বিষয়ে না বলে ঘুরে ফিরে বলা। তাহলে এখানে আমাদের চারটা অপশনের মাঝে আমরা নিতে পারি অথই সাগরে ভাষা, মানে মূল বিষয় না বলে যদি ঘুরে ফিরে বলি তার মানে কি আমরা সাগরে ভাসতেছি, কিন্তু আমাদের টার্গেট কি হওয়া উচিত? একটা পারে যাওয়া, সে পারে যেতে পারছি না। ফলে বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি ভাই? নির্দিষ্ট পয়েন্টে না গিয়ে আশেপাশে কথাবার্তা বলা, ইয়াস, পেঁচিয়ে কথা বলা। 22nd দেখেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা বিভিন্ন পরীক্ষা এসছে, আমি স্পেসিফিকলি বলতে পারি ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে, মেডিকেলের মতো একটা পরীক্ষা যে ডেন্টাল ভর্তি পরীক্ষা এসছে, সেখানে অপশন ছিল স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখন আমাদের এখানে চারটা অপশন আছে ভাই, চারটা অপশন আপনার ভালো লাগতে পারে। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, ইজ টেলিং আপন, টেল আপন মানেও কিন্তু ক্ষতি করা, স্মোকিং ওয়াজ আ ব্যাড হ্যাবিট, এটা আমরা নিব না, যেহেতু এটা বোঝাচ্ছে এটা নর্মাল একটা অভ্যাস, কন্টিনিউয়াস টেন্সেই, আমরা কখনো এটাকে পাস্ট টেন্সে নিব না এবং কন্টিনিউয়াসও নিব না, আমরা এটাকে অবশ্যই প্রেজেন্ট টেন্সে নিব। ফলে আপনি খ আর গ কে নিবেন না, এ আর মানে ক আর ঘ কে নিবেন। এখন দুটা কারেক্ট হলেও আমরা নিশ্চয় আনসারকে চুজ করবো যেটা বেশি পারফেক্ট আমাদের এই অপশনের মাঝে। স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, ইয়েস। তাহলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটার অনুবাদ আকারে আমরা কি নিব? স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। এবং আরেকটা উত্তর আমরা পরীক্ষা দেখেছি কি? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেন হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন, এখানে অফ অ্যান্ড অন এটার মানে কি? সে মাঝে মাঝে স্কুলে আসে, আমি তো বাংলা বলেই ফেলেছি। তাহলে হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন, এখানে অফ অ্যান্ড অন অর্থ কি? ইয়াস, অকেশনালি, মাঝে মাঝে, অকেশনালি। এটা বানান আকারে আমাদের খেয়াল রাখা উচিত, কারণ আমরা যখন মানে লিখতে চাইবো নিজে ইংরেজি তখন দেখবেন আপনি এখানে কিছু একটা ভুল করে ফেলবেন, এইটার আপনি সি একটা লিখবেন অথবা এস দুটা লিখে ফেলবেন, এবং স্পেলিং আকারও পরীক্ষা দেখা যায় অকেশনালি। এন্ড দেন 24th, I have left the room but he dashed the room, রাইট ফ্রম ভার্বের কোশ্চেন, খুবই বেসিক লেভেলের কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি বাক্যের এই বাটটা কিন্তু এখানে কিন্তু অর্থ দিয়েছে, আমি এটা নিয়ে সামনে কোনো একদিন বলবো আপনাদেরকে। কিন্তু দেখেন বাট শব্দটা কিন্তু বাক্যে ব্যবহৃত হলে সিম্পল বাক্য হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে, কম্পাউন্ড হইতে পারে। এখানে বাট শব্দটা কম্পাউন্ড সেন্টেন্স, মানে বাট দেখে আমরা কম্পাউন্ড বলতে পারবো নিশ্চিত করে। কেমনে বুঝছি? বাট দেখে বলি নাই ভাই, আমরা দেখছি ওই যে আমি বলেছিলাম আপনাদেরকে দুটা ফাইনাইট ভার্ব আছে কিনা, দুটা ফাইনাইট ভার্ব থাকলে আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স বুঝবো। আর দুপাশে দুটা ফাইনাইট ভার্ব আছে এবং দুটা স্বাধীন বাক্য, তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এখানে দেখছি আই হ্যাভ লেফট দ্য রুম একটা স্বাধীন বাক্য, ওই পাশেও হি ড্যাশ দ্য রুম আলাদা স্বাধীন বাক্য, এবং বাট শব্দ অর্থ কিন্তু। খেয়াল করেন বাট শব্দ অর্থ যদি কিন্তু হয় ওই বাক্যটাকে আপনি কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবেন, ইয়েস বলবেন। তাহলে আমাদের বাট যুক্ত সেন্টেন্সের আগের টেন্সটা কোন টেন্সে আছে ভাই? হ্যাভ লেফট, মানে প্রেজেন্ট পারফেক্ট মুডে আছে। তাহলে বাটের পরে আপনি প্রেজেন্ট পারফেক্ট মুড রাখবেন না? ইয়েস। তাহলে আই হ্যাভ লেফট, হি এর সাথে নিশ্চয়ই হ্যাজ বসে, এন্টারের থার্ড ফর্ম কোনটা? এন্টার্ড। আপনি কি লিখবেন? আপনি নিশ্চয়ই লিখবেন ইয়েস, আপনি লিখবেন আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি হ্যাজ এন্টার্ড দ্য রুম। এখন এই সেম প্রশ্নটা পরীক্ষা আবার কেমনে আসতে পারে? এই বাক্যটা কোন টেন্স, মানে এই বাক্যটাকে আমরা কেমন টাইপের সেন্টেন্স বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। এবং আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা আমাকে বলবেন, ধরেন ভাই আমি লিখে দিলাম এখানে এই যে এন্টার জায়গা আমি লিখে দিলাম হি হ্যাজ এন্টার্ড দ্য রুম। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই এন্টার এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? পরীক্ষা আসছে, বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে, ওই যে এসেছিল হাফিং অ্যান্ড পাফিং, এরকম দিয়ে হাফিং অ্যান্ড পাফিং দিয়ে শুরু হচ্ছে, হাফিং অ্যান্ড পাফিং আই এন্টার্ড দ্য রুম ফিউ সেকেন্ডস স্পেয়ার, এরকম কিছু একটা বাক্য। তাহলে হাফিং অ্যান্ড পাফিং দিয়ে শুরু হওয়া একটা বিশেষ পরীক্ষার প্রশ্ন। এই আমি যে প্রশ্নটা করেছি আপনাদেরকে এটার মুডেই বলেন ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? ভাই ট্রানজিটিভ ভার্বের যেটা ট্রানজিটিভ ভার্ব সেই ভার্বের অবজেক্ট কিন্তু থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না। এখন অবজেক্ট কিভাবে বের করি আমরা? সহজ কথা, আপনারা সবাই নিশ্চয় জানেন কি বা কাকে দ্বারা, বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে আমরা বুঝি অবজেক্ট আছে। তার মানে অবজেক্ট থাকলে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, মানে এই ভার্বটার পর যদি অবজেক্ট থাকে আমরা বলবো ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে বলবো ইনট্রানজিটিভ। এখন এই এন্টার্ড ভার্বটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? দ্য রুম আছে, ইয়েস, অবশ্যই এটাকে আপনি কি বলবেন? ট্রানজিটিভ ভার্ব বলবেন, জানি, কিন্তু ভাই ট্রানজিটিভ ভার্ব না।
দা রুম কিন্তু দেখতে পুরো ট্রানজিটিভ মানে অবজেক্ট মনে হয়, আর্টিকেল দি প্লাস রুম, তার মানে অবশ্যই অবজেক্ট না ভাই। বাকি অর্থ দিকে অ্যাটেনশন দেন প্লিজ। এখানে লেখা আছে এন্টার্ড, হি হ্যাজ এন্টার্ড দ্য রুম। দেখেন সে প্রবেশ করেছিল, কি প্রবেশ করেছিল আমরা প্রশ্ন করতে পারি? এন্টার ভার্বের প্রশ্ন করে কি প্রবেশ করেছিল বলতে প্রশ্ন করতে পারি না, আমরা প্রশ্ন করেছি কোথায়, কোথায় সে কোথায় প্রবেশ করেছিল ভাই। এখানে কিন্তু এন্টার্ড দ্য রুম, এই দ্য রুমটা কিন্তু অবশ্য অবজেক্ট না, যদিও দেখতে অবজেক্ট মনে হয়, এটা একটা অ্যাডভার্বিয়াল। ইয়েস, ফলে আমরা এই যে এন্টার ভার্বটাকে এই বাক্যে এখানে অবশ্যই কোনোভাবেই ট্রানজিটিভ ভার্ব বলবো না, বরং কি বলবো ভাই? ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। আমাদের এই বাক্যে এন্টার্ড ভার্বের পরে দা রুম আছে, দেখতে যদি অবজেক্ট মনে হয় বাট অবশ্য অবজেক্ট না, বরং প্রশ্ন করছি কি যায়, মানে কি প্রবেশ করে দিয়ে প্রশ্ন করলে কিন্তু দা রুম পাই নেই। আমরা প্রশ্ন করেছি কোথায় প্রবেশ করেছিল, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে নিশ্চয়ই অ্যাডভার্বিয়াল হয়, তাহলে এটা কি ভাই? ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? বিশেষ পরীক্ষা আসছে ভাই, তার মানে আপনি বিশেষ পরীক্ষার প্রশ্নকে খুব ভালোভাবে সমাধান করছেন। আমার বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধানের প্লেলিস্ট আছে, আপনারা সেই ক্লাসগুলো করতে পারেন। উত্তর কি পাবেন? হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, বাকি অর্থ হলো তোমার ঘড়ি অনুসারে কটা বাজে। তাহলে তোমার ঘড়ি অনুসারে কটা বাজে আমরা নিশ্চয়ই সহজে বলে ফেলবো হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কটা বাজে। এবং এই বাক্যটা তো আমরা নিশ্চয়ই আমাদের কাজেও ব্যবহার করতে পারি, ব্যক্তিগত লাইফে, যে কাউকে জিজ্ঞেস করছেন কটা বাজে, বলতে পারেন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এ ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাস করে উপকার পেয়েছেন। যদি সত্যি পেয়ে থাকেন আপনার কিছু বন্ধুদেরকে আমার আজকের ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।